আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সনের যে অগ্নিঝরা ইতিহাস, সেটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ছলচাতুরি চলছে এবং সেই ইতিহাস বিকৃতির যে মহোৎসব চলছে, এটি আমাদের পুরো জাতিসত্তাকে এবং পুরো জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ভদ্রলোক বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ, এবং শেখ হাসিনার সঙ্গে তার শত্রুতা, এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন। এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়া চষে বেরিয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়া সারা দুনিয়াতে, এবং একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, সেটা ডক্টরেট ডিগ্রি হোক, সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি হোক, কিংবা অন্য যে কোনো কিছু, বিদেশ থেকে যে কোনো একটা সার্টিফিকেট পেলেই তিনি নিদারুণ খুশি হতেন। এবং তার এই সকল সার্টিফিকেট, ডক্টরেট ডিগ্রির সংখ্যা হাজারখানেক তো হবেই। এবং এই কাজগুলো তিনি করেছেন বলতে গেলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, আর ১৯৯৬ সনের পর থেকে রাষ্ট্রীয় মদদে, মানে ১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে তিনি যে কোনো কারণে শেখ হাসিনার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। শেখ হাসিনা তাকে স্যার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে, এবং ওই সময়টাকে ম্যাটারালাইজ করে তিনি তার যে আন্তর্জাতিক খ্যাতি এবং দ্যুতি, এটি তিনি বাড়িয়েছেন। এটা তার ব্যক্তিগত সফলতা। কিন্তু এরশাদ জমানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ সাহেব তাকে কখনো ওইভাবে প্রিভিলেজ দিয়েছেন এরকম কোনো সিঙ্গেল উদাহরণ নেই। কিংবা ১৯৯১ থেকে ৯৬ সনাবধি এই পুরো সময়টিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে, নট লাইক দ্যাট। বরং যখন তত্ত্বাবধায়ক সরকার অতীতে এসেছে, তিনি একজন গুণী ব্যক্তি হিসেবে, একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং আবার সেই দায়িত্ব পালন শেষে তিনি তার কর্মের অধিক্ষেত্রে ফিরে গিয়েছেন। ১/১১ যখন হলো ২০০৬ সনে, তখন কে বা কারা তাকে বুদ্ধি দিল, বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন, রাজনীতি করবেন, একটা রাজনৈতিক দল করলেন, বহু মানুষকে একত্রিত করলেন, এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয়। তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে তওবা করলেন যে আমি এর মধ্যে আর নেই। এরপর থেকে তিনি তার কর্ম নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু তার যারা প্রতিপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ, তারা তাকে ছাড়েনি। তাকে অকথ্য নির্যাতন করেছে মানসিকভাবে, আর্থিকভাবে, এবং তার সকল কিছু তছনছ করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে। আর বিপরীতে তিনি দেশের ভেতরে এবং দেশের বাইরে তার যত বন্ধু রয়েছে, বান্ধব রয়েছে, সব মিলিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন। এবং তার বন্ধুরা, তার শুভানুধ্যায়ীরা, কেউ হয়তো তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বা কেউ রাখেননি, কিন্তু স্বপ্রণোদিত হয়ে একজন মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটাকে অনেকেই মানে যাকে বলা হয় প্রতিবাদ করেছেন। তো দেশের বাইরে যারা তার ঘনিষ্ঠজন রয়েছেন, তারাও অনেকগুলো প্রতিষ্ঠান, মানে বেশ বহু সংখ্যক নোবেল লরিয়েট, এ যাবৎকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা, তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় সংসদ সদস্য, সিনেটর, সাবেক প্রেসিডেন্ট, সবাই তার পক্ষে ওকালতি করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে গিয়েছেন, আর তিনি আরও অসহায় হয়ে পড়েছেন। আর আমরা যারা সাধারণ জনগণ, আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে। এটা সবাই হয়। তার জায়গায় যদি অন্য যে কোনো মানুষ থাকতেন, আমরা তাকেও ভালোবাসতাম। মানুষ সবসময় অত্যাচারিতের পক্ষে। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে তার সব আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, গরিমা আছে, এবং মাশাআল্লাহ শরীর স্বাস্থ্যও ভালো আছে। কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা। রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা, সেটা নেই।
দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস, মানে তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন। সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন। তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি, এটা এখন তার কথাবার্তায় আচরণে স্পষ্ট। তো তিনি শুধুমাত্র প্রচার, মোটিভেশন, দৌড়দৌড়ি করা, ছুটোছুটি করা, এই কাজগুলো তিনি করেছেন। অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেননি, গ্রামীণ ফোনেও দেখেননি, গ্রামীণ ব্যাংকেও দেখেননি। তো ফলে কি হলো, এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দরকার সেটি হচ্ছে না। তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু, একেবারেই অপটু। এর ফলে কি হলো, তিনি হুটহাট করে অনেক কথা বলছেন, যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন, যেখানে কান্নার প্রয়োজন নেই সেখানে কান্না করার চেষ্টা করছেন। তো এই কাজগুলো করার কারণে কি হলো, তার একটা বিসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে। তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন, তারপরে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন, তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন, এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই অল্প সময়ের মধ্যে তার ইমেজটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে। তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস সেটার আলাদা প্রেক্ষাপট, তারপর মাস্টার মাইন্ড সেটার আলাদা প্রেক্ষাপট, কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটা হলো রিসেট বাটন চাপ দেওয়া। একটি বক্তব্য তিনি যা বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা, ছাত্র নেতারা, সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে। ইটস এ সায়েন্টিফিক টার্ম। রিসেট মানে সায়েন্টিফিক টার্ম, এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। আপনি একটা কম্পিউটার রিসেট করবেন, তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন, এর সাথে জড়িত। কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন, আলটিমেটলি এটিকে ডক্টর ইউনূস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে ঐতিহ্য, সব কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন গ্রামীণ ব্যাংকের আদলে, চট্টগ্রামের আদলে এবং তার মতো করে। এবং এই কথার যে প্রতি জবাব, সাধারণত রাজনীতিতে যেটা হয় বাতচিত বা সওয়াল জবাব, আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে। বিএনপি যাই কিছু বলুক, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই, আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে, এবং এটা নিয়েই রাজনীতি। এবং মানুষ সত্য মিথ্যা বিশ্লেষণ অতটা করে না। আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগই করে, শেখ হাসিনা যত খারাপ হোক, আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না, এটাই হলো নিয়ম। আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে নিতে পারবেন না। জামাতেরও একই অবস্থা, জাতীয় পার্টির একই অবস্থা। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি, তার পক্ষে কেউ কণ্ঠ খুলছে না, কলম তুলছে না। ফলে এই ভদ্রলোক একেবারে একা, নিঃসঙ্গ, নীরব। তার চারিদিকে কোনো কোলাহল নাই, কেউ বলছে না ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এক ইউনূস, লোকান্তরে লক্ষ ইউনূস, ঘরে ঘরে, এই ধরনের কথাবার্তা হচ্ছে না। ফলে কি হচ্ছে, তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি, কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না। তার মন্দ যে দিকগুলো, যেগুলো আমাদের মনের মতো হয়নি, এগুলো আমরা সমালোচনা করছি। আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনার সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে, এর সব কিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ সম্মানিত মানুষটিকে দায়ী করছি। যেমন তিনি একটা শব্দ বলে দিয়েছেন, রিসেট বাটন। ভালো কথা। এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনোটা রিসেট করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে আজে বাজে কথা বলেছেন আমি শুনিনি। কিন্তু ব্যাপার হলো যে বাইরে যে সকল কথাবার্তা হচ্ছে, আওয়ামী বিরোধী যারা শক্তি তারা যে সকল কথাবার্তা বলছে, আলটিমেটলি এই দায়গুলো তার উপর চলে আসছে। এবং তিনি যে দায়ী নন এই কথাটা বলার জন্য
তার অফিসে একজন প্রেস সচিব আছেন, মিস্টার শফিক, অত্যন্ত ভদ্রলোক মানুষ। কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে। তিনি তো ওরকম গলাবাজি করা কোনো সাংবাদিক কখনোই ছিলেন না। কিংবা গোয়েবলসের মতো এরকম প্রচার করতে পারেন, এরকম তার কোনো দক্ষতা নেই। তিনি ইংরেজিতে টুকটাক খবর পাঠিয়েছেন। মানে তিনি যেহেতু এএফপিতে চাকরি করেছেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠান, এএফপি অথবা এপি। তো সেখানে তারা বাংলাদেশ থেকে যে নিউজগুলো তার সংবাদদাতারা নেয়, ওইগুলোকে এডিট করে তিনি সেগুলো পাঠিয়ে দেন। ইট ওয়াজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ জমানাতে যেভাবে মোজাম্মেল বাবু ছিলেন, যেভাবে নাইমুল ইসলাম খান ছিলেন, যারা রাতকে দিন করতে পারতেন, দিনকে রাত করতে পারতেন, যেভাবে ফারজানা রূপা ছিলেন, তো এরকম কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এখন পর্যন্ত আসেনি। ফলে তার যে কথাগুলো, বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো তার আশেপাশে কেউ নাই। আর অন্যদিকে যেটা হচ্ছে, তার যেকোনো একটা বক্তব্যকে পুঁজি করে আওয়ামী বিরোধী যারা শক্তি, তারা অনেক কিছু করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর, খুবই বাজে অনেকগুলো শব্দ, অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে, যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, হানাহানি, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে। এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায়, তাহলে অস্বাভাবিক কিছু নেই। এর কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না। এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না। হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে, ভিন্ন নাম হবে, কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ, তাদের চেহারা, তাদের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে গান রচিত হলে, তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে, সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না। ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ, ইদানিংকালে যারা সমালোচনাকারী, তারা এগুলো বলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি, এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তারপরে জাতির পিতা, কিসের জাতির পিতা? শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, সে তো পালিয়ে গেছে, যান বাঁচাতে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে, সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার যদি অর্জন কিছু থেকে থাকে, তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে। সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে। ফলে কি হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে, বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে। কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল। আমি যে কথাগুলো বলছি, অবাক করার ব্যাপার হলো, বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন না, বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন। যারা বলছেন, তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী, আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম। তাদের একটা বিরাট অংশ নতুন জেনারেশনের, যারা স্বাধীনতা বিরোধীও ছিল না, স্বাধীনতার পক্ষ ছিল না, কিন্তু তাদের যথেষ্ট গ্রুমিং হয়নি। আমাদের সমাজে দেখা গেল যে আমরা যখন 8-9-এ পড়তাম, সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল, গরিমা ছিল, দেশ বিদেশের খবরাখবর ছিল। তারপর আমরা শত বছরের, হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম 8-9-এ থাকতে। 8-9-এ থাকতে আপনি এখন ক্লাস 9-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তো, হু ইজ মার্শাল মার্সোয়ানি, কিংবা জিজ্ঞেস করুন ভিনসেন্ট ভ্যান গগের সম্পর্কে 5 লাইন বলো। 8-9-এর, 6-7-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন। অথচ আমরা অজপাড়াগায় ছিলাম। সেই অজপাড়াগায় থাকার পরেও এই নামগুলো, এদের কর্মকাহিনীগুলো, এদের বইগুলো, এদের লেখাগুলো আমরা সেই ছোটকালে আমরা হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের লেখা আমি পড়েছি ক্লাস 7-এ থাকতে। আমি এডগার রাইস বারোজের লেখা পড়েছি সেই ক্লাস 6-এ থাকতে, টারজান দ্য অ্যাপম্যান। এটা কল্পনা করা যায় না এই যুগে। আমাদের অজপাড়াগায় রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, যেখানে
মানে কারেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, হ্যাজাক লাইট জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতে। ফলে আমাদের সমাজের একটা বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে। কিন্তু এখনকার যে ছেলে, এদের কেমন অবস্থা? আমি কয়েকদিন আগে আমার এক বন্ধু সচিব, গভর্নমেন্ট সরকারের সচিব, তো বুঝতে পারেন যে ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি, পাশাপাশি হলে থেকেছি, এখন সে সরকারের সচিব। তো তার বড় ছেলে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো এখন আমরা একই গাড়িতে যাচ্ছি। তো একই গাড়িতে যাচ্ছি, তো আমি তার সাথে, ছেলেটার সঙ্গে যখন কথা বললাম, তখন আমরা আলটিমেটলি 4-5 ঘন্টা আমরা একসাথে ঘুরেছি। এর মধ্যে সেই ছেলেটা আমার বাসায় আসছে, তার বাপ, তার মা, আমরা অনেক আড্ডা মারতেছি, কথাবার্তা জিজ্ঞাসা করছি। তো হঠাৎ অল অন এ সাডেন জিজ্ঞেস করলাম যে, বাবা তুমি কি জানো হুইজ আই অ্যাম, মানে আমি কে? সে বলে যে আমি জানি না। আমি বললাম যে আমি যে তোমার বাবার বন্ধু, এটা কি তুমি জানো? কয় না। তুমি কি আমার এই যে আজকে যেখানে এসেছো, এখানে এসেছো, তো তুমি কি আমার নামটা কখনো শুনেছো, বা হুইজ আই অ্যাম, আমার নামটা কি, তোমার আগ্রহ জেগেছে? বলে যে না। আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ থেকে একজন সচিবের ছেলে আমেরিকাতে পাঠানো হয়েছে, সে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সে একটা পরিবারের সঙ্গে 5 ঘন্টা সময় কাটালো, তার মনে একবারও প্রশ্ন জাগেনি। তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা যেখানে যাচ্ছি তিনি কে, তার নাম কি, তার সঙ্গে সম্পর্ক কি? অথবা 4 ঘন্টা ধরে একজন মানুষের কথা শুনলো, কথাবার্তা শুনলো, একবারও মনে হয়নি দিস ম্যান বিলংস এ নেম, তার একটা নাম থাকা দরকার। তখন আমি বললাম যে বাবা আমার নাম গোলাম মাওলা রনি, এই আমার পরিচয়, তোমার বাবার বন্ধু আমি। তো এখন চিন্তা করুন, এই যে জেনারেশন, এখন এই জেনারেশনে অনেকে পাকা পাকা কথা বলতেছে, মোবাইল চালাচ্ছে, এখানে ইন্টারনেটে তাস খেলছে, এখানে ইন্টারনেটে বাংলাদেশে বসে ওখানে গেম খেলছে জাপানের এক 80 বছরের বৃদ্ধর সাথে। এটা সাইকোপ্যাথি, এটা এক ধরনের মানসিক রোগ, এটা একটা যন্ত্রণা। আপনি যদি ইভাল নোয়া হারারির কতগুলো বক্তব্য শুনেন, ব্যানানাস ইন হ্যাভেন, তার একটা বিখ্যাত যাকে বলা হয় ভাষণ রয়েছে, এবং নোয়া হারারি এই মুহূর্তে হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সারা পৃথিবীর যে কয়েকজন নামকরা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তার মধ্যে একজন নোয়া হারারি। তার কিছু বক্তব্য দেখলেই বুঝতে পারবেন যে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টেলিজেন্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কি সর্বনাশ করেছে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবলে পড়া একটা জেনারেশন, এখন সেই জেনারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি এআই সম্পর্কে কোনো ধারণা না থাকে, রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে, তারা তাদের উপর নেতৃত্বে থাকে, তাহলে যা হবার তাই হচ্ছে এই বাংলায়। ফলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এটা পুরো যে কাঠামো, এই রাষ্ট্রটা তো একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন, হোয়াট এভার মেবি, আপনার পিলারগুলো বাঁশের তৈরি, কনক্রিটের তৈরি, কিংবা বটগাছের তৈরি, কিংবা যাকে বলে আরও দুর্বল কাঠের তৈরি, ডাজ নট ম্যাটার, কিন্তু ওটা একটা পিলার, পিলারের উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এখন আপনি হঠাৎ করে বললেন যে এই মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি, এটি দরকার নেই, স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে, নতুন পিলার দিতে হবে এখানে। তারপর আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য, আর একটা পিলার, সেটাকে পাল্টাতে হবে, রিসেট করতে হবে। তারপর আমাদের যে সংস্কৃতি, যেটাকে আমরা বলা হয় কালচার, সেই সংস্কৃতি, এটা হবে না। আমাদের যে রাজনৈতিক ইতিহাস, এটা একটা পিলার। আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা, এটা একটা পিলার। এই সমস্ত পিলারগুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌমর, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি, এটি প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেই পিলারগুলোকে নড়বড়া করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, আলটিমেটলি কি হচ্ছে, পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পরে কি হবে, এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, তাদের পিতামাতা, আত্মীয় স্বজন কখনই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন, কিন্তু রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এখানে একটা ট্রেডিশন লাগে। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, জমিদারের ছেলে জমিদার হবে। রাতারাতি এখানে এসে হুট করে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না। তো শুধু বাংলাদেশে আজ দেখেন কেন ইংল্যান্ড তাদের 800 বছর পুরনো
রাজতন্ত্রকে ধরে রেখেছে, কেন ২৫০০ বছরের রাজতন্ত্রকে জাপান ধরে রেখেছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, ইতিহাস ঐতিহ্য। রাতারাতি আপনি ইচ্ছে করলেই একটা নতুন কিছু দিয়ে, একটা জেনারেশন দিয়ে ১০০০ বছরের একটা ট্রেডিশন ঐতিহ্যকে মুছে দিতে পারেন না। ঐতিহ্য এমন একটা জিনিস, প্রথা এমন একটা জিনিস, কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ, সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ। কাজেই বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে, রাতারাতি আপনি এই প্রথাগুলো নষ্ট করতে পারেন না। এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে। বয়স তখন ১২ বা ১৩ বছর। আমরা মহল্লা যে এই সমবয়সীরা ছিলাম, আমরা দল বেঁধে জুম্মার নামাজ পড়তে যেতে খুব পছন্দ করতাম। শুক্রবারে স্কুল বন্ধ থাকতো, একটু উত্তেজনা, সকালে উঠে একটু বাইসাইকেল চালাতাম, তারপরে গোসল টুসল করে দেখা যেত যে হুজুর আজান দেওয়ার ঠিক আগেই হয়তো অনেক সময় আমরা ছুটে চলে যেতাম। তো আমাদের পাড়ার মুখে একজন মুরব্বী বসতেন এবং তিনি ডাব বিক্রি করতেন। তো উনি যখন দেখতেন আমরা ওইদিকে যাচ্ছি, তো সবসময় বলতেন যে, কথাটা এইরকম ছিল, ও জুম্মার নামাজে যাচ্ছ, যাও, দেখো শয়তানের ওয়াসওয়াসায় পা দিও না। তো আমরা ছোট মানুষ, কৌতূহলী মানুষ, কয়েক সপ্তাহ যাওয়ার পরে একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওই ডাবওয়ালা চাচাকে জিজ্ঞেস করলাম যে, চাচা, শয়তানের ওয়াসওয়াসা জিনিসটা কি, ওইটাতে কিভাবে পা দিব? তখন উনি আমাকে বলেছিলেন যে শয়তানের ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান তোমাকে কখনোই বলবে না, তোমরা বাচ্চা মানুষ যাচ্ছ নামাজ পড়তে, শয়তানের এটা পছন্দ হবে না, কিন্তু তারা কখনোই তোমাকে শয়তান বলবে না যে তোমরা জুম্মার নামাজে যেও না। সে তোমাকে বিভিন্ন প্রলোভন দেখাবে রাস্তায়, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন দেখবে যে কোথাও একটা ম্যাজিক দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, যাতে তুমি এখানে আকর্ষণ পাও। খেলা হচ্ছে, তোমার কাছে মনে হবে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে যে আজকে খেলা খেলে ফেলো, খেলা ইম্পর্ট্যান্ট, জুম্মার নামাজ তো প্রতি শুক্রবারেই হয়, পাবা। অথবা বলবে আজকে তো কাপড় চোপড়টা ভালো না, ময়লা কাপড়, আরেকদিন ভালো কাপড় পরে জুম্মার নামাজ পড়বো, জুম্মা তো পার হয়ে যাচ্ছে না। এই যে এই কাহিনীগুলো করা, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দেওয়া। শয়তান কুমন্ত্রণা দিবে, শয়তান কখনোই বলবে না যে তুমি জুম্মার নামাজ পড়ো না, কিন্তু সে তোমাকে অনেকগুলো বিকল্প তুলে এনে দেখাবে। তো ভালো কথা। তো আমরা যেহেতু ছোট মানুষ, আমি খুব কৌতূহল নিয়ে তখন ওই চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আমরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে শয়তানের সমস্যা কি? শয়তান কেন আমাদেরকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে? চাচা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কারণ মসজিদের ভিতরে শয়তান ঢুকতে পারে না, মসজিদে শয়তানের প্রবেশাধিকার নাই, সুতরাং শয়তান চায় তুমি তার সাথে থাকো, কারণ তুমি মসজিদে ঢুকলে আর সে তোমার সাথে থাকতে পারবে না। প্রিয় দর্শক, এই গল্পটা এত ফেনিয়ে ফুনিয়ে কেন বললাম আমি বলি। গত কিছুদিন ধরে এই গল্পটা আমার বারবার মনে পড়ছে, বিশেষ করে গত এক সপ্তাহ ধরে। কি কারণে মনে পড়ছে? একই ঘটনা ঘটছে আমাদের রাজনীতিতে। আমাদের জামাতে ইসলাম, তারা ওয়াসওয়াসা দিচ্ছে আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের নাগরিকদের, সাধারণ মানুষকে, এবং ১৯৭১ সাল মহান মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করার জন্য বিভিন্ন অপশন, বিভিন্ন গল্প গাথা, বিভিন্ন স্পেকুলেশন নিয়ে তারা হাজির হয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এই জামাত ইসলামের কোনো ভূমিকা নাই, তারা আপনার সাথে এখানে যাইতে পারে না। আপনি সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের যে গৌরবটা বোধ করি, যে আনন্দ পাই যে আমাদের পূর্বপুরুষ এই দেশকে স্বাধীন করেছিলেন, এইখানে জামাত যেতে পারে না। আর যেতে পারে না বলেই, ঠিক যেভাবে শয়তান আমাদেরকে মসজিদে যেতে বাধা দেয়, কারণ তারা শয়তান মসজিদে যেতে পারে না, একইভাবে জামাতে ইসলাম আমাদেরকে মুক্তিযুদ্ধে ফেরত যেতে বাধা দেয়, ১৯৭১ সালে ফেরত যেতে বাধা দেয়। তাদের যেহেতু নিজস্ব কোনো স্টেক ওইখানে নাই, তারা সেই গল্পটা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এবং এটা সরাতে গিয়ে জামাতের যে রাজাকার গোষ্ঠী, শুধু জামাত নাই, যে টোটাল রাজাকার গোষ্ঠী, তারা ইদানিং যে নতুন গল্প তৈরি করেছে, একেবারে আমি দেখেছি শিল্পকলার জামিল আহমেদের মতো বিদগ্ধ স্যার সহ সবাই একই কাতারে, একই সুরে, একই টোনে বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অনেক নষ্ট করে দিয়েছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে এত ব্যবহার করে পচিয়ে দিয়েছেন। এবং এই যে জামিল তো বলেছে যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, উনি বঙ্গবন্ধু বলে না, শেখ মুজিব বলে, শেখ মুজিব এই দুইটা পুঁজিকে আওয়ামী লীগ এমনভাবে ব্যবহার করেছে, আমাদেরকে এগুলো বাদ দিতে হবে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, শুধু আমি না, নেটিজেনরা অনেকেই এই পাল্টা প্রশ্ন করছেন, বিশ্বজুড়ে অনেক সন্ত্রাসীরা ইসলামের নামে বোমা ফাটিয়েছে মসজিদগুলোর উপরে, সুন্নি মসজিদ, শিয়া মসজিদগুলোর উপর আল্লাহু আকবর নাম দিয়ে কিছু কিছু সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী
গিয়ে আত্মহত্যা করেছে, তারা আত্মঘাতী বোমা হামলা করেছে, শত শত হাজার হাজার মানুষ, নিরপরাধ মানুষ মারা গিয়েছেন। কেউ কি প্রশ্ন করে যে আল্লাহর নামে সন্ত্রাসীরা এটাকে এমনভাবে করেছে, জঙ্গিরা এমনভাবে করেছে, সুতরাং আমরা আর আল্লাহকে ডাকবো না? নাউজুবিল্লাহ, এটা বলে না। কেন বলে না? কারণ আল্লাহর সাথে আমার যে আধ্যাত্মিক সম্পর্ক, আপনার যে আধ্যাত্মিক সম্পর্ক, সেটা ব্যক্তিগত সম্পর্ক। জঙ্গির সাথে সম্পর্ক আর আপনার সাথে সম্পর্ক এক নয়, সেটা তার ব্যাপার। একইভাবে মুক্তিযুদ্ধের সাথে একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমার আপনার যে সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক আমাদের পূর্বপুরুষ তৈরি করে দিয়েছেন, শেখ হাসিনা সেটাকে নিয়ে কি করেছে, আওয়ামী লীগ সেটাকে নিয়ে ব্যবসা করেছে, সেটা আওয়ামী লীগের ব্যাপার, শেখ হাসিনার ব্যাপার। এটার সাথে আমার আপনার আত্মার সম্পর্কে কোনো যোগাযোগ বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। আজকাল আমি দেখি যে 2024কে দিয়ে 1971কে প্রতিস্থাপন করার একটা কুরাজনীতি শুরু করেছে এরা। কারণ হচ্ছে 71-এ ওদের কোনো স্টেক হোল্ড নাই, যেটা আমি আগেই বলেছি। কিন্তু এই ফাঁদে পা দেওয়া যাবে না। বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি বিপ্লব, প্রতিটি বিদ্রোহের আমরা সকলে সমান অংশীদার। কেউ কেউ হয়তো এটাতে যেতে ব্যর্থ হয়েছে, ওটাতে যেতে ব্যর্থ হয়েছে, কিছু গোষ্ঠী আছে তারা ছাড়া বাকি সকলেই অংশীদার। আমরা যখন 69-এর গণঅভ্যুত্থান করেছি তখন কিন্তু 52-কে ভুলে গিয়ে করি নাই যে না 52-র ভাষা আন্দোলন বাদ, এখন আমরা নতুন। 69-এর গণঅভ্যুত্থানের পরে 71 সালের মুক্তিযুদ্ধ, আমরা বলি নাই যে 69-এর গণ আন্দোলন বাদ, আমরা এখন মুক্তিযুদ্ধ করেছি, তা কিন্তু নয়। 90-এর গণঅভ্যুত্থান, আমরা কিন্তু বলি নাই যে আগেরগুলো বাদ, 90 এখন 71 বাদ। তাহলে 24-এর ক্ষেত্রে এটা হচ্ছে কেন? কেন আমরা বলতে পারছি না যে হ্যাঁ আমাদেরই মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের স্পিরিট, চেতনা, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে আওয়ামী লীগ ডিজাউন করেছে, আওয়ামী লীগ ব্যবহার করেছে, ওকে আমরা আওয়ামী লীগকে ব্যবহার করলাম না, আওয়ামী লীগ বাদ দিলাম, বাট মুক্তিযুদ্ধ আমাদের, আমরা আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করব। আমরা আমাদের স্বাধীনতার স্পিরিট, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ইতিহাসকে রক্ষা করব। এবং সেই ধারাবাহিকতা আমরা 24, সেই ধারাবাহিকতা আগামীতে আরও অনেক গণঅভ্যুত্থান হবে, অনেক গণবিপ্লব হবে, আরও মানুষ আবারও রাস্তায় নামবে, আবারও অনেক শুভ পরিবর্তনের সাথে কাজ করবে। সেগুলো কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে। কিন্তু এই ধারাবাহিকতাটা এখন মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য মন্ত্রণালয় পোস্টার ছাপাচ্ছে, সেখানে আবু সাইদের স্বপ্ন। আমি জানি না আবু সাইদ হাত বাড়িয়ে 1971 সালে কি করেছিলেন। চট্টগ্রামে আমি দেখলাম একটা বিজয় মেলা হয়েছে, সেই বিজয় মেলায় সবগুলা ব্যানার পোস্টারে মুক্তিযুদ্ধ 1971 সালকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। সরকারি দফতরগুলোতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা বাদ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা আলোচনা সভা ডেকেছিল, আমি বুঝেছি তখনই যে এরা এটা করবে না, এবং শেষ পর্যন্ত তারা প্রত্যাহার করেছে। কারণ মুক্তিযুদ্ধকে জনমানুষের স্মৃতি থেকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। বিজয়ের উৎসবকে জামিল সাহেব এখন ডিসেম্বরের উৎসব, ডিসেম্বরের আনন্দ মেলা বানিয়েছেন, এবং উনি বলছেন মাসে মাসে এই আনন্দ চলবে। মানে ওনাদের সব কিছু আসলে মাসে মাসে হয়। তো সেটা অন্য আলাপ আমি আজকে করছি না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে মহান বিজয় দিবসের দিনে যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে অনুরোধ জানাবো, মুক্তিযুদ্ধকে ক্লেম করুন, 1971কে ক্লেম করুন। এইটা আমাদের শিকড়। আওয়ামী লীগকে ক্লেম করেন না। আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না, আওয়ামী লীগকে আমি পছন্দ করি না, এটা হচ্ছে আমার রাজনীতি। 1971 আওয়ামী লীগ দুই জিনিস, দুটোর সাথে ঐতিহাসিক সম্পৃক্ততা আছে। কিন্তু আওয়ামী লীগের কারণে মুক্তিযুদ্ধকে বাদ দিবেন, মুক্তিযুদ্ধের কারণে আওয়ামী লীগকে বাদ দিবেন, এই কোরিলেশনটা নাই। মনে রাখবেন, আপনি যখন আওয়ামী লীগকে অপছন্দ করবেন সেটা আপনার রাজনীতি, সেটা আপনি অবশ্যই করবেন, করতে পারবেন। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন, 71 সালকে অস্বীকার করবেন, স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবেন, আপনি আপনার সত্তাকে অস্বীকার করছেন, আপনার ইতিহাসকে অস্বীকার করছেন, আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন। এই কাজটা করা যাবে না। এই কাজের মধ্যেই আমাদেরকে জামাতিরা ঢুকিয়ে দিচ্ছে। কারণ মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতার স্বপ্নে, স্বাধীনতার আত্ম থেকে জামাতির শুধু যে স্টেক নাই শুধু তাই না, তাদের বিরোধিতা আছে, তাদের পরাজয় আছে, তাদের গ্লানি আছে, তাদের লজ্জা আছে। যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম সেই গল্পটা দিয়ে আমি শেষ করি। চাচাকে আমি, সেই ডাব কাটা চাচাকে লাস্টে জিজ্ঞেস করেছিলাম যে চাচা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা বাঁচবো? উনি বলেছিলেন, যখনই তোমার মাথায় কুচিন্তা আসবে যে আজকে জুম্মার নামাজ পড়ার দরকার নেই, খেলাটা দেখি, তখনই বুঝবা যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। যখনই মনে হবে যে ঠিক আছে আজকে এদিকে না গিয়ে একটু সাইকেল চালাই, আজকে নামাজ পড়বো না, তখনই বুঝবা শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে। আর শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। প্রিয় দর্শক,
যখনই জামাত এবং জামাতিরা আপনাকে বলবে মুক্তিযুদ্ধ ভুলে যেতে, আপনাকে বলবে 1971 সাল ভুলে যেতে, যখনই আপনার অস্তিত্বকে ভুলে যাওয়ার কথা বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো।